নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তালা, ক্লাস পরীক্ষা বন্ধ। এককালীন পেনশন চান শিক্ষকরা, সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। টয়লেটের পানির সঙ্গে কেমিক্যাল ফুড কালার মিশিয়ে তৈরি হয় আইসক্রিম জুস। বরিশালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অবৈধ কারখানা, মানহীন খাবারে ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা। 7 বছরে দক্ষিণাঞ্চলের নদী সাগরে প্রাণ গেছে 259 জেলের, নিখোঁজ প্রায় 250। উদ্ধারে নেই পদক্ষেপ। বনদস্যুরাই হামলা চালাচ্ছে সাগর পথে, দাবি র্যাবের। এবং নদীগর্ভে বিলীন একের পর এক ভিটে মাটি। পটুয়াখালীতে কারখানা নদীর ভাঙনে নিঃস্ব কয়েকশো পরিবার। বরাদ্দ সংকটের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ বরিশাল বিভাগ, আর সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বরিশালেও আন্দোলনে নেমেছেন শিক্ষক কর্মচারীরা। বৃষ্টি মাথায় নিয়ে ক্যাম্পাসে পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। দেশের বৈরী আবহাওয়াতেও সোমবার সকাল থেকে আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক দাবি করেন আন্দোলনকারীরা। এ ধরনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ নানা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়। বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে জানানো হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়কে তো ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা ছিল না, হঠাৎ করে কেন এটা করা? সরকারি যে নিয়মকানুন, সকল নিয়মকানুনের আওতায় আমরা আছি, তাহলে কেন আমরা সরকারি প্রতিষ্ঠান যে সুবিধাটা পাচ্ছে সেটা কেন আমরা পাবো না? প্রত্যয় স্কিমটা নিয়ে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে যে ধরনের নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেটার যথার্থ ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের জীবনমান ব্যবধান এবং বেতন বৈষম্য ঠেকাতেই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এমন অভিযোগ তাদের। এতে শিক্ষকদের মানহানি করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। 1 জুলাইয়ের পর যারা শিক্ষকতায় ঢুকবেন তাদের জন্য আলাদা নিয়ম, আর বাকিদের জন্য আলাদা নিয়ম মানতে নারাজ তারা। সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা এখানে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছি, আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। নতুন অর্থ বছরের শুরুর দিন থেকেই চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়। কনক আজাদ, সময় সংবাদ। এ নিয়ে জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার অপূর্ব অপু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অপু, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ও আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে এখানকার শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। ফলে আজকে থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম যেমনি বন্ধ রয়েছে, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য যে কার্যক্রম সব কিছুই এখন বিশ্ববিদ্যালয়ের বন্ধ হয়ে গেছে। এখানকার আজকে সকালবেলা তারা আন্দোলন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এর আগে খণ্ড খণ্ড আন্দোলন করেছিল, আজকে থেকে এখানে অবস্থান নিয়ে তারা আন্দোলন করেছে এবং তাদের যে দাবিটি রয়েছে আন্দোলনকারী শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের, তাদের দাবিটি হচ্ছে যে সরকার সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতাভুক্ত করেছিল এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদেরকে। তারা সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে যে সার্বজনীন স্কিম প্রত্যয়ে তারা থাকতে চান না, কেননা তারা যে বেতন পান সেটি আসলে জীবন সায়ান্নে এসে বা চাকরি জীবন শেষ করার পরে সেই পেনশনের তারা কোনোভাবেই থাকতে চান না। তারা বিশ্ববিদ্যালয়ের অর্জিত, বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত যে অর্থ সেটি আসলে তারা বহন করতে চান। তারা সেই সার্বজনীন স্কিম প্রত্যয় তারা কোনোভাবেই যুক্ত হতে চান না। এ নিয়ে তারা এখানে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। গেল 2 মাস পর্যন্তই তারা নানান ধরনের খণ্ড খণ্ড কর্মসূচি চালিয়ে আসলেও আজকে সকাল থেকে এই ফ্লোরে
বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে আলাদা আলাদা 3টি ভাগে বিভক্ত হয়ে এখানকার শিক্ষক একদিকে, অন্যদিকে কর্মকর্তারা, অফিসার্স অ্যাসোসিয়েশন, অন্যদিকে এখানকার যারা সাধারণ কর্মচারী রয়েছে তারা 3 ভাগে বিভক্তি হয়ে দুপুর 1টা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে আসছিল সকাল 10টা থেকে। এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি নেই, তবে তারা বিভিন্ন জায়গায় অবস্থান তারা তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন বলে আমাদের কাছে জানিয়েছেন, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত সব ধরনের তাদের কার্যক্রম সেটি বন্ধই থাকবে। এদিকে এই বিষয় নিয়ে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রফেসর বদরুজ্জামানের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এই যে এখন অনাকাঙ্ক্ষিত যে ঘটনা শুরু হয়েছে এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী সমস্যার সম্মুখীন হতে পারে শিক্ষার্থীরা, সেশন জট তৈরি হবে কিংবা পিছিয়ে পড়বে সব ধরনের অন্যান্য যে কার্যক্রম সেটি পিছিয়ে পড়বার শঙ্কাবোধ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান। তবে সেই সাথে সাথে তিনি আশা করেছেন যে দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুততম সময়ে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধার দিকে নজর দিবেন এবং তাতে করে এই সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীরাও চাইছেন যে যত দ্রুত সম্ভব তারা ক্যাম্পাসে ক্লাসে প্রবেশ করতে চাচ্ছেন। বেশ কিছুদিন বন্ধ ছিল, ঈদের ছুটি কাটিয়ে তারা এখন ক্লাসমুখী হতে চাচ্ছেন। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তাদের যে আন্দোলন কর্মসূচি সেখান থেকে সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত হয়েছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। যানবাহন তো দূরের কথা, মানুষ উঠলেও ঝাঁকুনি। বরগুনায় 245টি লোহার সেতু যেন মরণ ফাঁদ, বহু বছরেও নেই সংস্কার, বরাদ্দের অপেক্ষায় এলজিইডি। বরিশালে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে নামমাত্র যত্রতত্র গড়ে উঠছে অবৈধ কারখানা। এসব কারখানায় শিশু খাদ্য থেকে শুরু করে নামি দামি কোম্পানির মোড়কে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। অভিযুক্ত এসব কোম্পানির মালিকরা বলছেন কম টাকায় অধিক মুনাফার আশায় এই ব্যবসায় নেমেছেন তারা। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই টয়লেটের পানির সঙ্গে বিভিন্ন কেমিক্যাল ও ফুড কালার মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম, জুস সহ নানা শিশু খাদ্য। নামি দামি কোম্পানির প্যাকেটে চায়ের ডাস্ট ভরে বানিয়ে ফেলা হচ্ছে চা। এমনকি চিনিগুড়া চালের প্যাকেটে বাজারজাত করা হচ্ছে নিম্নমানের পোলাওয়ের চাল। বিএসটিআই এর অনুমোদন না থাকলেও ব্যবহার হচ্ছে লোগো। কেমিস্ট ছাড়াই 2 নারী কর্মচারী দিয়ে বানানো হচ্ছে সব ধরনের খাবার। একের ভেতর সব এমন কোম্পানির দেখা মিলেছে বরিশাল নগরীর ইছাকাঠি এলাকায়। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেটজাত করছে আসলাম নামের এক যুবক। আপনি সাংবাদিক না, আপনি পরিচয় দিচ্ছেন না, তাহলে সমস্যা কি? কার্ড আছে না আপনার? কারখানায় সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেয় আসলাম। এক পর্যায়ে জানায় সিটি কর্পোরেশন থেকে শুধু একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এমন নকল পণ্যের উৎপাদন শুরু করেছে সে। বিভিন্ন ব্যবসায় লোকসানে পড়ে কম টাকায় অধিক মুনাফার আশায় এই ব্যবসায় নেমেছে সে। কারণ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বিদে আজকের এই পথে পা দিতে বাধ্য হয়েছি। একটা মানুষের অভাব যখন আসে না তখন তার কোনো হিতের জ্ঞান থাকে না। ক্যাবের তথ্য মতে বরিশাল জেলায় 2 শতাধিক লাইসেন্সকৃত খাবার তৈরির প্রতিষ্ঠান রয়েছে। গত 1 বছরে প্রায় অর্ধশত খাবারের কারখানা শুধু ট্রেড লাইসেন্সের মাধ্যমে গড়ে উঠেছে। শিশু খাদ্যের বিষয়টিকে বিশেষভাবে নজর দিয়ে আজকে দেখা উচিত এবং এগুলোকে দ্রুত বন্ধ করা উচিত। চিকিৎসকরা বলছেন মান নিয়ন্ত্রণহীন এসব খাবার খেলে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী এভাবে খাদ্যগুলো গ্রহণের ফলে আমাদের কিডনি রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। আর দ্রুত তালিকা করে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে অভিযানের কথা জানান বিভাগীয় কমিশনার। প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের মোবাইল কোর্ট পাঠাবো এবং যদি দেখি যে অবৈধভাবে এরকম উৎপাদন করছে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গত বছরের 4 সেপ্টেম্বর বরিশালে চাল ও ক্ষতিকর রঙের সঙ্গে খাওয়ার অনুপযোগী হলুদ ও মরিচের গুঁড়ো তৈরি করা 2টি কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে কারখানা দুটিকে 1,10,000 টাকা জরিমানা করা হয়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তীব্র গরমের পর কিছুটা হলেও মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। ভোররাত থেকেই কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানায় গত 24 ঘন্টায় 26.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে, ফলে বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা।
মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত 7 বছরে দেশের দক্ষিণাঞ্চলের নদী ও সাগরে মারা গেছেন 259 জন, আর নিখোঁজ প্রায় 250। কেউ প্রাকৃতিক দুর্যোগে, আবার কেউ বা জলদস্যুদের হাতে হারিয়েছেন সবকিছু। ভুক্তভোগীদের আক্ষেপ, সরকারের কোনো সহায়তা পাননি তারা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলেদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। অপূর্বপুর রিপোর্ট। 16 বছর আগে মাছ শিকারে গিয়ে সাগরে নিখোঁজ হন ভোলার দৌলত খানের দিদারুল্লাহ গ্রামের ইব্রাহিম। তার স্ত্রী ইয়াসমিন জানান, কেবল স্বামী নন, 2 ছেলের মধ্যে বড় ডালিমও সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন 2022 সালের 24 অক্টোবর ঘূর্ণিঝড় চিত্রাঙে। মেঘনার ভাঙনে বসতভিটা হারিয়ে একমাত্র অবলম্বন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঠিকানা এখন সরকারি আশ্রয়ন প্রকল্পে। মানুষে কইতাছে অমুক কানে লাশ আছে, আমরা হেকুলে যাই হেকুলে যাই পাই না, আর কোন সরকারের কোন পর্যন্ত সহযোগিতা পাইনি। পটুয়াখালীর রাঙাবালির ফাতেমা বেগমের স্বামী জহির পেদা 8 মাস আগে সাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন। জীবিত নাকি মৃত জানা নেই কারো। অবুঝ 3 সন্তান নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটছে ফাতেমার। 2018 সাল থেকে খোঁজ নেই বরগুনার জেলে ইসমাইলের। 6 বছরেও স্বজনরা জানে না সে বেঁচে আছে কিনা। কখনো ঝড়, আবার কখনো জলদস্যুর হাতে জানমাল হারানো জেলেদের প্রতিটি পরিবারের গল্পই এমন। জেলেদের উদ্ধারে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভের শেষ নেই স্বজনদের। সাগরে নিখোঁজ আমার বাবা, আমরা অনেক অভাবে আছি, কষ্টে আছি। বান্ধবীর বাবা মা ওদের স্কুলে আনতে যায়, বা আমার তো আর ওরকমের কেউ আনতে যায় না, তখন আমরা অনেক কষ্ট লাগে। জেলে পরিবারগুলো ধ্বংস হয়ে যাইতেছে, নিখোঁজ জেলেদেরকে সহায়তা দেওয়া যায়, আমি এই দাবিটা করব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, বনে জায়গা করতে না পেরে চোরাগোপ্তা হামলা ও লুটপাট করতে জলে ঠাঁইয়ের অপচেষ্টা চালাচ্ছে দস্যুরা। জলদস্যু এদের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে, আমাদের গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তবে বিভাগীয় প্রশাসনের দাবি, নিহত জেলে পরিবারগুলোকে সরকারি সাহায্যের পাশাপাশি নিখোঁজদের খুঁজতে চেষ্টা চলছে। ওই দেশের ফরেন মিশনের সাথে যোগাযোগ করবে এবং আলটিমেটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করবে। মৎস্য অধিদপ্তরের তথ্যে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত 7 বছরে 609টি দুর্ঘটনায় 259 জন জেলে মারা গেছেন। নিখোঁজ 172 জেলে, আহত 1,500-এরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গত কয়েক বছর ধরে পটুয়াখালীর বাউফলে কারখানা নদীর তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। এতে নিঃস্ব তীরবর্তী কয়েকশো পরিবার। ঝুঁকিতে রয়েছে ঘরবাড়ি, 3টি প্রাথমিক বিদ্যালয়, 2টি বাজার সহ শতাধিক স্থাপনা। ভাঙন রোধ সহ টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। তবে বরাদ্দ সংকটের কারণে অস্থায়ীভাবে মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। এক সময় যেখানে ছিল সাজানো বাড়িঘর, ভিটে মাটি ও গাছপালা, এখন তা গিলে খেয়েছে আগ্রাসী নদী। ক্রমেই বাড়াচ্ছে নিজের আধিপত্য। পটুয়াখালীতে আবারও শুরু হয়েছে কারখানা নদীর তাণ্ডব। সম্প্রতি রাতের আঁধারে বাউফলের চর রঘুনাথদি গ্রামের 500 মিটারের বেশি বেড়িবাঁধ, গাছপালা সহ 4টি বাড়ি নদীতে বিলীন হয়। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। নদী পাড়ের একটি স্কুলও বিলীনের দ্বারপ্রান্তে। এলাকাবাসী বলছেন, কয়েক বছর ধরে নদীটির অব্যাহত ভাঙনে 1/2 বাড়িঘর, ফসলের ক্ষেত, গাছপালা, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা হারিয়ে গেছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। ঘরই সম্বল ছিল আমাদের, অনেক কষ্ট করে এই ঘরটা উঠেছি, এখন সব নদীর মধ্যে। খুব অসহায় অবস্থায় আছি, আমাদের এখন কি হবে জানি না, কোথায় যাব। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খুব আতঙ্কের ভিতর অবস্থান করছি। রাস্তায় ছাড়া আমাদের থাকার কোনো জায়গা নাই। নদী ভাঙন রোধ হয় নাই, তারা প্রত্যেকে আশ্বাস দেয়। অনেকবার বলছি, অনেকবার করছি, বলতে বলতে হয়তো আমরা আজকে নিঃস্ব হয়ে যাচ্ছি। কোনো কিছু লাগবে না, আমাদের চাই একটা টেকসই বেড়িবাঁধ। ভাঙন যদি চলমান থাকে, হয়তো আর কিছুদিনের মধ্যে এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 2022-23 অর্থ বছরে কারখানা নদীর তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে মেরামত করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু তাতেও দুর্দশা কাটেনি এলাকাবাসীর। তবে বরাদ্দ সংকটের কারণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ সম্ভব নয় জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা। আর্থিক সমস্যার কারণে আমরা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি নাই।
তবে অস্থায়ী ভিত্তিতে জরুরি ভিত্তিতে আমরা যে কাজগুলো করছিলাম কিছু কিছু জায়গা ভেঙে গেছে, সেগুলো আমরা এই বছর আবার রিপেয়ার করব। ভবিষ্যতে এটা খুব শীঘ্রই একটা পার্মানেন্ট একটা কাজ হয়, সে ব্যাপারে আমরা আরও তৎপর হব। পটুয়াখালীতে 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে 6 কিলোমিটার পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে আর আংশিক ক্ষতি হয়েছে 22 কিলোমিটার। বিভাগীয় সময়ে আরও থাকছে। দালাল চক্রের স্বর্গরাজ্য ঝালকাঠি সদর হাসপাতাল। রোগের পরীক্ষা হয় বেসরকারি ক্লিনিকে। চিকিৎসক ও কর্মচারীদের যোগসাজশের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই বিক্ষোভ করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে 2018 সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে আন্দোলন করছেন তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। কোটা বর্তমানে বাংলাদেশে যেটা বিদ্যমান আছে এটা পুরোপুরি একটা বৈষম্যমূলক কোটা সিস্টেম, যেটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এবং পুরো বাংলাদেশের প্রায় অর্থাৎ মেজরিটিকে বঞ্চিত করছে। 2018 সালের কোটার যে পরিপত্র এটা বহাল থাকতে হবে এবং বর্তমান যে হাইকোর্ট রায় দিছে এই হাইকোর্ট রায়কে স্থগিত করে কোটা পদ্ধতি বাংলাদেশ থেকে টোটালি বাদ দিতে হবে। নির্মাণের পর বহু বছরেও সংস্কার না করায় বরগুনায় 245টি লোহার সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প পথ না থাকায় ঝুঁকিপূর্ণ সেতু পার হচ্ছে যানবাহন ও স্থানীয় আদিবাসীরা। এতে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও, তবুও টনক নড়ছে না কর্তৃপক্ষের। তবে এলজিডি বলছে ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা করা হয়েছে, মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলেই করা হবে সংস্কার বা পুনর্নির্মাণ। সেতুর এক পাশ দেবে যাওয়ার পাশাপাশি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে লোহার অ্যাঙ্গেল, বিভিন্ন স্থানে ভেঙে গেছে লোহার খুঁটিও। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ হাঁটলেও ঝাঁকুনি দেয়। তারপরও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই সেতু পার হচ্ছে যানবাহন। ফুট ওভারব্রিজ প্রকল্পের আওতায় 2008 সালে বরগুনার আমতলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওয়াল সড়ক সেতুটি নির্মাণ করে। এরপর গত 16 বছরে একবারের জন্য সংস্কার করা হয়নি সেতুটি। একই ধরনের নাজুক পরিস্থিতি জেলার 2 শতাধিক লোহার সেতুর। এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণে অনিয়ম ও সংশ্লিষ্টদের গাফলতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাড়ছে মৃত্যুর ঝুঁকি। গত 2 বছরে জেলায় 7টি সেতু ধসে মারা গেছেন 9 জন। তারপরও সেতু সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য টনক নড়েনি কর্তৃপক্ষের। আমরা হাঁটাহাঁটি করলো মনে করেন ব্রিজ কাপে, কোন সময় কি ধসে পড়ে এটা কোনো বলা যায় না। পারতো লাগে ঠেকা এটা না হইও পারি না। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা তৈরি করা হয়েছে, যা পাঠানো হবে মন্ত্রণালয়ে। বরাদ্দ পেলে করা হবে সংস্কার ও পুনর্নির্মাণ। একটা সামারি রিপোর্ট আমরা ঢাকায় পাঠাবো চিফ ইঞ্জিনিয়ারের কাছে। আশা করতেছি প্রধান প্রকৌশলী মহোদয়ের মাধ্যমে এই ব্রিজগুলো মেরামত বা পরিচালনা করার জন্য একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। এলজিডি জানায়, জেলার 6 উপজেলায় এখন পর্যন্ত 245টি ঝুঁকিপূর্ণ লোহার সেতু শনাক্ত করা হয়েছে। সময় সংবাদ, বরগুনা। দালাল চক্রের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ঝালকাঠি সদর হাসপাতাল। দালালদের হাত ধরেই নানা রোগের পরীক্ষা হয় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। রোগীদের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে নষ্ট দেখানো হচ্ছে হাসপাতালের যন্ত্রপাতি। চিকিৎসক ও কর্মচারীদের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সম্পৃক্ত থাকায় অনেকটাই বন্দী তারা। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঝালকাঠি সদর হাসপাতাল 100 শয্যার এই হাসপাতালে রয়েছে দামি এক্সরে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম, অ্যাম্বুলেন্স সহ আধুনিক চিকিৎসার অনেক যন্ত্রপাতি, কিন্তু হয় না বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা। মোটা অঙ্কের কমিশনের ভিত্তিতে যন্ত্রগুলোকে অকেজো ও নষ্ট দেখানো হয়। মেশিন চালু হয়, পরের কিছুদিন পরে তার ভিতর জুস মিশানো হয়, জুস মিশিয়ে সেটা অকেজো করা হয়। হাসপাতালটিতে আসা রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বীর দর্পেই ভাগিয়ে নিয়ে যায় দালাল চক্র। রোগীদের অভিযোগ, হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক ও কর্মচারীরা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকানা ও চাকরিরত থাকায় সুযোগ পাচ্ছে দালালরা। এমার্জেন্সিতে ব্যান্ডেজ করার মতো কেউ নাই,
এ ওরে ঠেলে ও ওরে ঠেলে। আমি ডক্টরের কাছে জিজ্ঞেস করি যে হসপিটালে কি এক্সট্রা আছে, তো উনি বলতেছে যে না, এরকম কোনো সিস্টেম নেই হসপিটালে। তো পরে আমার এক কলিগ এক মামার কাছ থেকে আমি জানলাম যে ভিতরে আছে এক্সট্রা। দালাল চক্রের অনেক সদস্যই অকপটেই স্বীকার করছেন হাসপাতালের পরীক্ষা হয় না বলেই তারা রোগীদের ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসছেন। আমরা তো ওখানে যে টেস্টটা হয় না ওইটা নিয়ে আসি। আমরা মাসকাবারির বেতনে চাকরি করি। মেডিকেলটা দালাল মুক্ত হোক, এটা আমি সবসময় চাই। বেসরকারি প্রতিষ্ঠানের লাভের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীরা জড়িত থাকায় বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক নিজেও। তবে এ ব্যাপারে নিজের অসহায়ত্ব তুলে ধরেন তিনি। অনেক ডাক্তার আছেন যারা দালালদের সাথে সুসম্পর্ক রাখেন, তো এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দালাল সহ অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পুলিশ সুপার। অভ্যন্তরীণ কিছু লোককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তাদেরকে আইনের আনার চেষ্টা করছি। যদি তাদেরকে আনা যায়, আমার মনে হয় যে দালাল চক্র যেটা আছে সেটা থাকবে না। ঝালকাঠি জেলায় ৮ লাখ মানুষের বসবাস। প্রতিদিন আবাসিক ও বহির্বিভাগ মিলিয়ে গড়ে ৫০০ রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সময় সংবাদ, ঝালকাঠি। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ২ মাস ৮ দিন বন্ধ থাকার পর পটুয়াখালীর কুয়াকাটায় আবারও শুরু হলো বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনের দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম। ২৮ জুন বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ। গত ২০ এপ্রিল সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে সাবমেরিন কেবল কাটা পড়ায় বন্ধ হয়ে যায় দেশের দ্বিতীয় এই সাবমেরিন কেবলের সেবা কার্যক্রম। পিরোজপুরে ২৪ জুন সকালে স্বজনদের চট্টগ্রাম যাওয়ার বাসে উঠিয়ে দিতে ভান্ডারিয়ার একটি গ্রামের সাহেববাড়ির এলাকায় দাঁড়ান ঝুমাইয়া আক্তার। এ সময় দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও তার শিশু কন্যার মৃত্যু হয়। আহত হন একই পরিবারের ২ জন সহ ৪ জন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তালা, ক্লাস পরীক্ষা বন্ধ। এককালীন পেনশন চান শিক্ষকরা, সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। টয়লেটের পানির সঙ্গে কেমিক্যাল ফুড কালার মিশিয়ে তৈরি হয় আইসক্রিম জুস। বরিশালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অবৈধ কারখানা, মানহীন খাবারে ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা। এবং ৭ বছরে দক্ষিণাঞ্চলের নদী সাগরে প্রাণ গেছে ২৫৯ জেলের, নিখোঁজ প্রায় ২৫০। উদ্ধারে নেই পদক্ষেপ। বনদস্যুরাই হামলা চালাচ্ছে সাগর পথে, দাবি র্যাবের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।